মাননীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে আমাদের এই 3টি পর্যায়ে আমি কথাটা বলবো। আমরা 2007-8 সালে মেইনলি ভোলা লক্ষ্মীপুর ফেরি তখন ছিল না, ভোলা লক্ষ্মীপুর ফেরি, এই ফেরি বাস্তবায়নের জন্য যেহেতু চট্টগ্রামে আমরা থাকি মেইনলি আমাদের অনেক সমস্যা। ফেরি বাস্তবায়নের জন্য ফেরি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আলহাজ হায়ন আবুল কাসেম সাহেব, আমি সেক্রেটারি হয়ে একটা কমিটি করে আমরা এই বাস্তবায়ন কাজটা ওই সময় তত্ত্বাবধায়ক সরকার আমাদের, আমরা এলে হয়তো পারতাম না কোনোদিনই, কারণ লঞ্চ মালিকরা অনেক শক্তিশালী, আপনি মাননীয় সংসদ সদস্য আপনি হয়তো জানেন। ওই সময়টা পেয়েছিলাম একটা উপযুক্ত সময়, আমরা ওই সময়টাকে কাজে লাগিয়ে মাননীয় নৌ উপদেষ্টা ছিলেন তখন ইয়ে সাহেব, যাই হোক যাই হোক উনি আলপিনা ছিলেন, মেজর জেনারেল এখন মনে হচ্ছে, যাই হোক ওনাকে ই করেছি যেভাবে হোক কনভিন্স করে, দুইজন ছিলেন পরিষদের মানুষ, তাদেরকে দিয়ে আমরা ফেরি বাস্তবায়নটা করেছি। এর জন্য আমাদের যে কি ত্যাগ দীক্ষা গেছে সেটা বলতে গেলে এটার উপর আমাদের প্রকাশনা আছে, অনেক লম্বা কাহিনী, সেটা বলতে গেলে এখন 3 ঘন্টা লাগে, সেটা আর বলবো না। ফেরি বাস্তবায়ন করার পরে 1 বছর পরে আমরা একটা প্রকাশনা বের করলাম, ফেরি নাম দিলাম ফেরি। এটা ঢাকাবাসীকে জানান দেওয়ার জন্য, তখন ঢাকাতে কোনো সংগঠন নাই, একটা ভোলা সমিতি নামে একটা সংগঠন ছিল, ওইটা মিরপুরে কাসেম সাহেবের, কি নাকি উনি একক ভাবে ওনার নেতৃত্বে ছিল, কারো কোনো অস্তিত্ব ছিল না। আমরা ঢাকাতে রিপোর্টার্স ইউনিটে একটা মত বিনিময় সভা করলাম, 131 জনের একটা তালিকা বের করলাম, ঢাকার বিশিষ্ট ব্যক্তি যারা বলা অরাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদেরকে তালিকা করে তাদেরকে দাওয়াত দিলাম। সেখানে সাবেক ডিআইজি এডিশনাল আইজি সালাম সাহেব ছিলেন, সবাই চিনতেন সালাম সাহেবকে, পুরনো যারা ফারুকুল্লাহ ছিলেন 10টা দেশের রাষ্ট্রদূত, এমএন নবী স্যার ছিলেন, উনি ছিলেন সাবেক সচিব। এইরকম এই লেভেলে প্রায় 131 জন লোককে দাওয়াত দিছি, তার মধ্যে 120 জন লোক উপস্থিত হয়েছে। মানে তখন ভোলা ঢাকাস্থ ভোলাবাসী আসলে এরকম কিছু চাইছিল যে কেউ আমাদেরকে ডাকে না কেন, ভোলার কোনো সংগঠন নাই কেন, এরকম ছিল। দাওয়াত দিছি, আসছেন সবাই রিপোর্টার ছিল। সেখানে আজকের যে ভোলা সমিতির প্রেসিডেন্ট ডক্টর মাকসুদ হিলালি স্যার, উনি এখন কুয়েটের উনি তখন ছিলেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের হেড কুয়েট, উনি এবং ডক্টর সুলতান আহমেদ পরবর্তীতে বিদ্যুৎ সচিব হয়েছে, এই দুজনে একত্রে বলে প্রস্তাব করলেন যে আপনারা যেহেতু ফেরি বাস্তবায়ন করতে পেরেছেন, ভোলার নদী ভাঙন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, আপনারা ভোলার নদী ভাঙনে কাজ করার জন্য একটা সংগঠন করেন, আমরা আপনাদের সাথে থাকি। তখন ভোলার যেহেতু ঢাকাতে কোনো সংগঠন নাই, এই আপনাদেরকে আমরা আপনার চিরাও থাকলেও আপনাদেরকে আমরা সবাই সাহায্য সহযোগিতা করবো, আপনারা করেন। সেই সূত্রে সেই দিনই প্রস্তাব হয়। এরপরে হোটেল লালনাতে আমরা একটা বড় মিটিং ডাকি, দেখি সেখানে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সৃষ্টি করি। সৃষ্টি করার পরে যখন নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু করলাম সমগ্র ভোলাকে নিয়ে, আমরা সার্চ দিতে দিতে নেদারল্যান্ড, আপনি জানেন নিশ্চয়ই, নেদারল্যান্ড হলো পৃথিবীর বাণিজ্য প্রযুক্তির সবচেয়ে রাষ্ট্র, আমেরিকাও তার প্রযুক্তিগত সহায়তা নেয়। নেদারল্যান্ডের সাথে আমরা একটা পেয়ে গেলাম, লাইন পেয়ে গেলাম। নেদারল্যান্ড সরকারের দাতা সংস্থা হলো ওরিও, তখন নাম ছিল ওরিও, পরে হয়েছে ড্রাইভ। যাই হোক, এই ওরিও চুক্তি নামে একটা চুক্তি হলো ইআরডির মাধ্যমে। বাংলাদেশের তখন ইআরডির জ্যেষ্ঠ সচিব আবুল কালাম সাহেব ছিলেন, উনি আর রাষ্ট্রদূত মিস্টার গোয়েরা, দুজনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এটার এই স্বাক্ষর করতে যা হয়েছে সেখানেও 2 দিন লাগবে কথা বলতে, সেটা আর বললাম না। চুক্তি স্বাক্ষর হয়েছে, সেখানে আমাকে বলা হলো আপনার ভোলাবাসী 18 জন ভোলাবাসীকে দাওয়াত দিচ্ছে। আমরা এই 2 রাষ্ট্রের মধ্যে চুক্তি আমাদের যেভাবেই হোক, আমরা আমাদের সচিব ছাড়া ওই সময় একটা সেটআপ ছিল, ভোলার 3 জন সেক্রেটারি ছিল। তারপরে কিন্তু এখন একটু আমরা দুর্বল, এখন মাত্র 1 জন সচিব আছেন, চিনেন আপনি, এই ঘটনার কথা হয়েছে, উনি অভিজ্ঞতা না থাকলে এখন অভিজ্ঞতা। আমরা এই চুক্তিটা করিয়েছি, সেই চুক্তি 1.36 মিলিয়ন ইউরো দেয় ওরা ওদের টাকা। ভোলাকে ত্রিমাত্রিক জরিপ করেছে, ডুবোজাহাজ দিয়ে পর্যন্ত জরিপ করেছে, করার পরে মোট 70 কিলোমিটার ভাঙা লেভেল পেয়েছে, সেটা সিসি ব্লক দ্বারা যদি প্রোটেক্টেড করা হয় 70 কিলোমিটার, তাহলে একেবারে থেকে ইলেশা থেকে বেতুয়া পর্যন্ত 2 পাশ তেতুলিয়া এবং মেঘাট, আর এই 70 কিলোমিটার যদি প্রোটেক্টেড করা যায় তাহলে ভোলা সুরক্ষিত হবে। এই 1000 পৃষ্ঠা যেটা ব্যয় ছিল 1.66 মিলিয়ন ইউরো, ওদের টাকায় করেছিল। এই রিপোর্টের আলোকে ভোলাতে অনেকগুলো প্রকল্প, প্রায় তখনই আমরা যখন চেষ্টা করেছি তখন 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এখন প্রশ্ন হলো যে যখন বরাদ্দটা হয়ে গেছে তখন কিন্তু আর বিডিএফ কে কেউ চিনে না। তখন
সকল ওই সময় যারা এমপি ছিলেন, মাননীয় এমপি তো বলতেই হবে, আমি সরকারি চাকরি করি, মাননীয় এমপি যারা ছিলেন তারা নিজেদের নামে চালিয়ে দিয়েছে। যে আমাদের যে একটা অবদান, আমরা যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, চুক্তি করিয়েছি আমরা, এগুলি সব ভুলে। যাই হোক, ওনাদের কাছে আমরা আজকে এই জন্য ধন্যবাদ জানি যে আজকে যে আপনার কাছে আসতে পেরেছি, মাননীয় স্পিকার 4:30 আমার সাথে সময় দিয়েছেন, ওনার কাছে যাবো, আরো দুইজনের কাছে কালকে যাবো, এই যে সুযোগটা ওই সময় আমরা কখনো পাইনি। অনেক চেষ্টা করেছি, অনেক ইয়ে করেছি, যে কোনোদিন ওনারা আমাদেরকে সুযোগটা দেননি। আজকে এই যে সুযোগটা পেয়েছি, হয়তো আমাদের কাজের ধারা নাম, আমরা আপনাদের কথাই বলবো যে আমাদের চট্টগ্রাম ভূমিবাসী যারা থাকি, সেই তাদের একটা বড় সমস্যা হলো মজুচুদুরির ঘাট থেকে প্রতিঘাটে ঘাটটা আনে। এখানে এই খালের মধ্যে 12 কিলোমিটার উইথটা কমে যায়। এই যে এখান থেকে অনলি 45 মিনিট যাবে। কত কিলো তাহলে সেক্ষেত্রে কত কিলো হয়? ওখানে 17 কিলোমিটার 12 কিলোমিটার কমে গেলে উইথ কমে যাবে না, সেটা না। ওখানে ইয়ে আছে, এত বেশি সময় 4 ঘন্টা 4.5 নাপত্তার সমস্যা আছে। 17 কোটি টাকা অথচ নদীর পাড়ে নিয়ে আসলে কিন্তু রেটিং লাগতেছে না, প্রতিহাটে নিয়ে আসলে 2019 সালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে তখনকার জ্যেষ্ঠ সচিব আব্দুল সামাদ সাহেবের সভাপতিত্বে আমরা একটা সভা করেছি সকল পক্ষে। আমাদের চেষ্টায় এই সভাটা হয়েছে। আমরা ছিলাম প্রায় 25 জন, আর পুরো নৌ পরিবহন মন্ত্রণালয়ের 4টি সংস্থার প্রধান ছিলেন, সচিব সাহেব ছিলেন, আমাদের সাথে থেকে তখনকার সচিব ছিলেন। এখানে সিদ্ধান্ত হয়েছে একেবারে রেজুলেশনের 1 নম্বর পয়েন্ট হলো প্রতিহাটে ঘাটটা আনা। আরো 15টা পয়েন্ট এরকম আছে। সেই ক্ষেত্রে মতিরাট ঘাট, এই মতিরাট ঘাটটা এখানে আপনার আমরা লাগবে সেখানে 2019 সালে সিদ্ধান্ত হইলো, কিন্তু মতিরাট থেকে তোরাবগঞ্জ একটা রাস্তা লাগবে। যদি ফেরি হয়, ফেরিঘাট হয়, কিন্তু গাড়ি বাস আসা যাওয়া করতে হবে। এখন রাস্তা আছে হয়তো একটা টেম্পু, দুটা 12-13 ফুট, এটা লাগবে কমপক্ষে 30 ফিট রাস্তা। এই রাস্তা করার জন্য, এই রাস্তাটা হলো এলজি ছিল ওই সময় 19 সালে। এইটাকে নিতে হবে কোথায়? সড়কে, আঞ্চলিক মহাসড়ক করতে গেলে নিতে হয় সড়ক বিভাগ। রাস্তা শিফটিংটা ছিল তখন এমবার্গো, এমবার্গো ছিল, কোনো রাস্তা শিফট করা যাবে। এই এমবার্গো ওভারকাম করে 2024 সালে আমরা রাস্তাটা শিফট করাই। এটার পিছনে লেগেই ছিলাম। শিফট করানোর পরে ইতিমধ্যে যে রাস্তা শিফট করানোর জন্য আমরা সড়ক বিভাগে যোগাযোগ করতেছি, সবসময় করতেছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমাদের খুব একটা যোগাযোগ ছিল না। ইতিমধ্যে ওরা করেছে কি, নৌ পরিবহন মন্ত্রণালয় ডিএডব্লিউটিএ কর্তৃক বায়াস্ট হয়ে ওরা সিদ্ধান্ত দিয়েছে যে ওখানে ঘাটটা আনতে না, নদীঘাটে ঘাটটা আনতে না, ঘাটটা নিয়ে যাবে কি মজুচুদির ঘাটের খালের মাথায় 2.5 কিলোমিটার, এখানে নিয়ে ঘাট করে রাস্তা করাবে 2.5 কিলোমিটার। এই জায়গায় আনবে না। এটা যে ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের অগোচর, আমাদেরকে জানানো হয়তো এইটা নিয়ে এখন মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাইবো। আপনারা একটু বলে দিলে আমরা দেখা করি তার সাথে এই সমস্যাটা বলবো যে রেজুলেশন আছে, এই রেজুলেশন অনুযায়ী এডব্লিউটি এখন কাজ করে। এটা হলো এখানের কাজ। এরপরে আমরা বিদ্যুৎ সচিব যখন ইয়ে হলেন সুলতান স্যার, ওই 2019 সাল বা 20 সালের দিকে হলেন, 19 সালে হয়েছে। হওয়ার পরে স্যারকে বললাম, স্যার আপনি হয়েছেন 1 বছর থাকবেন বা 1.5 বছর থাকবেন, আবার চলে যাবেন। ভোলাবাসী কিন্তু আপনাকে স্মরণ রাখবেন। যদি স্মরণীয় করে যাইতে চান, ভোলার বিদ্যুৎ সমস্যা অনেক আছে, আপনি একটু এটার দিকে বিশেষভাবে নজর দেন। তখন সকল সভা টভা নিষিদ্ধ। তখন অনলাইন একটা সভা করেছেন উনি। আমরা ছিলাম 4টি সংস্থা, আরইবি, পিডিপি, পশুপাটিক ও পিজিসি, 4টি সংস্থার প্রধান, চেয়ারম্যান, এমডি, এরা সহ একটা মিটিং করে একটা রেজুলেশন করেছে। সেই রেজুলেশনে 2টো সাব স্টেশন করার সিদ্ধান্ত হয়েছে। একটা হলো চরপেশনে, আর একটা হলো ভোলা সদর। চরপেশনেরটা আপনাদের সকলের সহযোগিতা হয়েছে। ওই যে লাগিয়ে আছে একজন মানুষ, একদম স্যার একেবারে মানে নিবেদিততা, স্টেশনটা ঠিক মতো হয়েছে, কিন্তু উনি আর ভোলারটা নানান জটিলতা পৌরসভা স্টার্ট করতেছে তাদের নিয়ে, এটা ওখানে আর পারা যায় না। এরপরে আমরা বিদ্যুৎ নিয়ে কাজ ওই পর্যন্ত আমাদের ছিল, টুকটাক খোঁজ খবর রাখতাম, ওইটা কিন্তু বড় কাজ ছিল, রেজুলেশন করা হবে আমাদের। তারপরে আসছে ভোলা বরিশাল সেতু। এই সেতু নিয়ে কিন্তু 2011 সালে যখন সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসাবে এটা জন্ম লাভ করে, যখন 2011 সালে, তখনই আমাদের কিন্তু সমস্ত তথ্য, বিশেষ করে আবুল কালাম আজাদ স্যার সচিব ছিলেন, প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন, ওই যে হয়েছে কিনা তখন জানি না, উনি ভোলা সদরের মানুষ। উনি কিন্তু প্ল্যানিং কমিশনে থাকাতে, প্ল্যানিং কমিশনের মেম্বার থাকাতে উনি এই সেতুটার ব্যাপারে যখনই যে ইয়ে হতো, উনি কাগজপত্র